সিজনের যে পোশাক এটা আপনি এখন চলে আসলাম পদ্মা সেতু। গাইস এখন মোটামুটি রাত হচ্ছে 1:35 বাজে। তো আজকে আমরা ঢাকা টু ভোলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এখন বর্তমান অবস্থান করছি ঢাকা মতিঝিলে। সো আমাদের এটা একটা ব্লগ বানাতে যাচ্ছি। তো এই ব্লগে অনেক কিছু থাকবে ভোলা সহ। আসলাম সেই স্বপ্নের পদ্মা সেতুতে। আমাদের মতিঝিল থেকে আসতে বেশি সময় লাগে নাই, প্রায় আধা ঘন্টার মতো সময় লাগছে। আমরা এখন টোল দিয়ে আসলে রওনা দিব। আসলে মেন উদ্দেশ্যে আজকে মাওয়ার ভিডিওটা দিই নাই, কারণ মাওয়ার ভিডিওটা আমার আগের ব্লগে দেওয়া আছে। ভাই সব দিয়ে ঘুমাই। তো পদ্মা সেতুতে টোল দিতে হয় 100 টাকা। 100 টাকা দিলাম। টোল শেষ করে এখন আমরা আছি পদ্মা সেতুর উপরে। তো আসলে পদ্মা সেতু নিয়ে বেশি কিছু বলতে চাই না, কারণ ইতিমধ্যে পদ্মা সেতু পুরাতন হয়ে গেছে। আর পদ্মা সেতু নিয়ে অনেক ব্লগ ভিডিও তৈরি হয়েছে। সো এটা নিয়ে আমি আর বেশি বাড়াতে যাচ্ছি না, তবে এক্সপিরিয়েন্স শেয়ারটা করতেছি যে রাতের পদ্মা সেতুটা দেখতে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে। অনেক সুন্দর করে বানানো হয়েছে পদ্মা সেতু। দেখতে পাচ্ছেন আপনারাও আমাদের সাথে যে পদ্মা সেতু রাতের একটা যে সুন্দর ভিউ, আসলে রাতেই সম্ভব, সেটা দিনে নয়। তো এর পরবর্তীতে যে ভাঙ্গা এক্সপ্রেস রোডটা খুবই ভালো লাগছে রাইড করতে রাতের বেলা। আসলে রাতে আমি ওরকম ট্রাভেলিং পছন্দ করি না, কারণ আসলে রাতের জার্নিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। কারণ হচ্ছে রাস্তার দূরত্বটা আসলে কম দেখা যায়, কারণ আলো দিয়ে বা অন্যান্য গাড়ির আলোটা চোখে লাগলে সামনে কি অবস্থা আসলে বলতে পারি না। অনেক সময় অ্যাক্সিডেন্টটা হয়। আসলে অ্যাক্সিডেন্ট তো দিনে রাতে বলে আসে না, যখন হওয়ার কথা হবে। তবে আমাদের সতর্ক থাকা উচিত। আর এই আমার সাথে রাইড করতেছেন আমার বন্ধু আবুল কালাম আজাদ, খুবই সুন্দর রাইড করতেছে। তার রাইডিংয়ে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং খুব ভালো লাগছে, কারণ দুজনে মিলে আমরা রাইড করতেছি যেন আমাদের কষ্ট কম হয়। একা ড্রাইভ করলে অনেকক্ষণ লাগে এবং রাতের বেলা কথা বলতে এবং ভিডিও করতে চলে আসলাম ভাঙাতে। আর ভাঙাতে আসার পরে চা বিরতি নিয়ে দাঁড়ালাম। তো যারা শীতে রাইড করবেন অবশ্যই সেফটি নিয়ে রাইড করবেন, কারণ হচ্ছে কি এখানে যে পরিমাণ শীতের তীব্রতা, এই শীতের তীব্রতায় আসলে যদি আপনি শীতের উইন্টার জ্যাকেট প্লাস হচ্ছে হ্যান্ডগ্লাভ এবং হচ্ছে জুতা এবং শীতের জন্য যা যা প্রয়োজন সেটা যদি না নেন তাহলে আপনাদের অবশ্যই বিপদে পড়তে হবে। তো আমি বলতেছি যারা এখন উইন্টার সিজনে ট্যুর দিচ্ছেন তারা অবশ্যই উইন্টার, কারণ হচ্ছে ঠান্ডার তীব্রতা প্রচন্ড। হ্যাঁ, সো অনেকদিন ট্যুর দেওয়া হচ্ছে না। সো আমি ভাবলাম কোথায় যাওয়া যায়, কারণ আমি একজন ট্যুর পাগল ছেলে। সো আমার ফ্রেন্ড আবুল কালাম আজাদ, তার বাড়ি হচ্ছে ভোলাতে। সো ও আমাকে বললো সে একটা জরুরি কাজে ভোলা যাবে। তো আমি মনে করলাম এই সুযোগটা কখনোই হাতছাড়া করা যাবে না, যদিও আমার খুব ব্যস্ততা আছে জীবনে। তারপরও আমার বন্ধুর কথা শুনে আমি ইতিমধ্যে আধা ঘন্টার মধ্যে রেডি হয়ে গেলাম। প্লাস হচ্ছে আমরা এখন ভোলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ইনশাআল্লাহ ভাঙ্গা পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো আসছি। সো দোয়া করবেন আমরা যেন ভোলা পর্যন্ত খুব ভালোভাবে যেতে পারি। আমার বন্ধু আছে, এই জন্য আমি তার মতামত নিব কেমন লাগতেছে আমার সাথে ফার্স্ট লং ট্যুরে বাইক দিয়ে। কারণ আমরা আগে ট্যুর করেছি হয়তো বাইক দিয়ে, আজকে ফার্স্ট জার্নি হচ্ছে লং টাইম বাইকে। এই তো আলহামদুলিল্লাহ। আমরা ঢাকা থেকে বের হয়েছি কয়টায়? 2টার সময় না, 1:35 বের হয়ে আসলে আমি যা মনে করছি তার থেকে বেশি কিছু হয়ে গেছে। মানে ভাবছিলাম যে এটা অ্যাভেঞ্জার টাইপের কিছু হবে, কিন্তু অ্যাভেঞ্জারের বেশি কিছু আমার মনে হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এই যে আমার মতো যারা এইরকম নর্মাল, ঠিক আছে রাখেন, নর্মাল এরকম প্রিপারেশন নিয়ে রাস্তায় বের হন না, আমার মনে হয় যে ভাই দরকার নাই আপনার এরকম নর্মাল কোনো প্রিপারেশনে। শীতের সময় একটু খুব ভালো ইয়ের দরকার, মানে প্রিপারেশনের দরকার আছে। আপনি প্রিপেয়ার হয়ে তারপর হচ্ছে গিয়ে বাইক রাইড শেয়ার করবেন। আমি গ্লাভস ছাড়া, তারপরে ইয়ে ছাড়া, মানে একদম শীতে জমে গেছি। যার যতক্ষণ রাইডে ছিলাম ততক্ষণ একদম জমে গেছি। এগুলো আসলে রিস্ক একটা প্রজেক্ট। আমরা এখন আছি ভাঙ্গাতে। ভাঙ্গায় যে কাকার দোকানে সবসময় খুব ভালো চা বানায়। এদিকে ধর কাকার দোকানে খুব ভালো চা বানায়। এই চা হচ্ছে গিয়ে দুধ চাটা অবশ্যই ভালো। আমরা এখন আগে রং চা খাবো, তারপরে দুধ চা খাওয়া যাক, দুধ চা তারপরে দেখা যাবে। আলহামদুলিল্লাহ খুবই ভালো হচ্ছে, দুজন মিলে
জার্নি করতেছি, খুবই ভালো লাগছে। তো ও বললো এখানে চা নাকি খুব স্পেশাল, তো এই কারণেই দাঁড়ালাম এবং চা খাচ্ছি, দেখা যাক কেমন হয়। চা বিরতি শেষ করে আবারও রওনা দিয়ে ফেললাম ভোলার উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন রাস্তায় কি পরিমাণে কুয়াশা পড়েছে, আসলে বলার মতো কথা না। আর এই রোডটা হচ্ছে একদমই আমার কাছে নতুন, এই জন্য ফার্স্ট অফ অল আমি খুব একটা রাইড করতেছি না, আমি আবুল কালাম আজাদকে দিয়ে রাইড করাচ্ছি। কারণ নতুন একটা রাস্তায় গেলে আমরা জানি না রাস্তার কন্ডিশন কীরকম থাকে, তো ওর এটা পূর্ব পরিচিত, এই কারণে আমি ওকে দিয়ে রাইড করছি এবং আমি পিছনে বসে আছি। আর এত পরিমাণ কুয়াশা ছিল ভাই, বলার কথা না। আমি তো জানতাম যে ম্যাক্সিমাম উত্তরবঙ্গে বেশি ঠান্ডা পড়ে এবং কুয়াশাটাও বেশি পড়ে, কারণ উত্তরবঙ্গের উইন্টার সিজনে আমার বেশি যাওয়া। হাট ভেদুরিয়া, এখানে হচ্ছে ফেরিতে করে ট্রাক, বাস, মাইক্রো, মোটরসাইকেল, বেবি ট্যাক্সি, যাত্রী সব কিছুই পারাপার করা হয়। এখানে তাদের কত টাকা ভাড়া দিতে হবে আর কিভাবে উঠে দেখা যাচ্ছে যেভাবে ট্রাক আসে, আসার পর এভাবে ট্রাক উঠে এটা ফেরিতে। এই ফেরিতে নাকি টোটাল 16টা বা 20টার মতো ট্রাক যায়। আমি তো শুনে অবাক, আসলে কখনো এভাবে দেখা হয় নাই। এই যে গরু ভর্তি ট্রাক কীভাবে লোড দিতেছে এবং আরও উপরে অনেক ট্রাক আছে, সবগুলো নাকি লোড হবে। তো ফেরি দেখতে পাচ্ছেন এবং মর্নিং সকালবেলার নদীতে অনেক পানি। তো ভোলার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, যারা ভোলা আসছেন অবশ্যই জানেন কিভাবে চলাচল করতে হয়। এটা কি মেশিন, ফেরির মেশিন নাকি এটা? ফেরিতে বাইকটা পার্কিং করতে যাচ্ছে। ভোলা শহরের বাড়ি সুন্দর, প্রচণ্ড সুন্দর, যদিও টিনের কারুকার্য দিয়ে, তবে অনেক সুন্দর। আসলে গ্রামের মধ্যে এরকম বাড়ি অন্যরকম একটা অনুভূতি। ভোলার গ্রামে ঘুরছি, এটা হচ্ছে সেই ভোলার। আমার কাছে খুবই চমৎকার লাগছে, আসলে সব কিছু একটু অন্যরকম, একদম পিওর গ্রাম, গ্রামের যে অনুভূতি, রাস্তাঘাটে ভাঙ্গা। গ্রামের মানুষজন যে এত সহজ সরল হয় তা আমি আরেকবার প্রমাণ পেলাম, সেটা হচ্ছে ভোলাতে এসে। কারণ এখানকার মানুষজনকে দেখে খুবই ভালো লাগছে, তাদের আচার আচরণ খুবই চমৎকার ছিল এবং রাস্তাঘাটে যে ভাঙ্গা ছিল তারা নিজ উদ্যোগে নির্মাণ করতেছে, এই জিনিসগুলো খুবই ভালো লাগছে। এবং এখানে আসার পর দেখতেছি অনেক রকম গাছগাছালি লাগানো আছে, আর এরকম গাছগাছালি যদি থাকে আমাদের অতিরিক্ত তাপমাত্রায় কখনো পড়তে হবে না, অক্সিজেনের কমতি কখনোই হবে না, খুবই ভালো লাগছে। বিখ্যাত দই, মহিষের দুধের দই, দইলাম দেখি খাই কি অবস্থা। রসমলাই না, যাক ভোলা এসে মহিষের দই খাইতেছি। Yeah.